এটার উচ্চারণ আপনারা কি করেন আমি একটু দেখতে চাই। ঠিক আছে, যে এই উচ্চারণটা আপনারা কি করেন আসলে। এগুলো একটু দেখলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা ঠিক আছেন কিনা। একটু লিখেও দেখাতে পারি অথবা এমনি দেখাতে পারি। গয়াকার ঢয় শূন্য র, এইটাকে কি বলেন আপনারা? গাঢ়। বলেন। গাঢ় গাঢ় গাঢ়। স্যার এটা গার্হ হবে। আবার একবার বলেন, যিনি শেষে বললেন। গার্হ। গাঢ়। হ্যাঁ, মানে যখন আপনি ঢয় শূন্য রয় উচ্চারণ করবেন তখন ঢয় শূন্য রয়ের সঙ্গে একটা হ যুক্ত হবে। এটা খেয়াল রাখবেন যে একসঙ্গে বলতে হবে, কিন্তু আমরা একটু আলাদা করে বলি। গাঢ়। বলেন তো। গার্হ। গাঢ়। গার্হ। এবার বলেন গাঢ়। গার্হ। গাঢ়। দেখেন ঢও আসবে, হও আসবে। দেখেন যখন একসঙ্গে বলবেন তখন ঢ এবং হ একসঙ্গে আসছে, রও আসছে। আপনি যখন গাঢ় বলেন, গার্হ। গাঢ়, গার্হ। গাঢ়। গার্হ। আচ্ছা, এখন বলেন বড়। বড় বড়। 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 বড় বড়। 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 একটা বড়। আরেকবার চেষ্টা করি আমরা। বড় বলেন। বড়। বড় বড়। বড়। ডো, আমি ডো বলতে বলেছি। বড়। ডো বলার বড়। প্রথমে বড়। আগে বলেন বড়। বড়। বড় বড়, যেখানে বড়। জিহ্বা দেখেন, বড় বলার সময় জিহ্বা কোথায় টাচ করছে দেখেন, খেয়াল করেন। বড়, বড় বড়। বড়। সেখান থেকে বড়। বড়। জিহ্বা ওই জায়গায় রাখেন। বড়। বড় বড়। 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 আগে প্র্যাকটিস করেন। বড়। বড় বড়। বড় বড়। বড়। বড় এবার বলেন বড় ওই জায়গায়। বড় বড় বড়, বড় তাই না? বড় বড়। বড় কারণ বড় যদি বড়র মতো না হয় তাহলে তো হবে না, বড় হয়ে যাবে, সেটা বরের মতো হয়ে যাবে। বর হচ্ছে কোমল র। হ্যাঁ, সেই বরটাকে আপনি বর বলতে পারবেন না, সেটা বর। আর বড় বা বর, হ্যাঁ, সেটা আলাদা জিনিস। পুরো উচ্চারণটাই আলাদা। এটা অনেক গাঢ় স্বর, কঠিন স্বর। সেই জায়গাটাকে আপনি এত কোমল করতে পারবেন না। যে কারণে আমরা তিনটে রয়ের উচ্চারণ আমরা সবসময় এক জায়গায় করে ফেলার কারণে একটা ঝামেলা বেঁধে যায়। যে আপনি যখন বলছেন যে গারো, এখন এই গারো বলতে গেলে আপনার গারো একটা উপজাতি আছে, মানুষ সেটাকে মনে করবে যে এটা মনে হয় গারো উপজাতির কথা বলছে, কিন্তু ওটা তো গাঢ়, তাই না? গাঢ় আর গারো তো এক জিনিস না, তাই না? মূঢ় আর মূঢ় তো এক জিনিস না। মাথা মুড়িয়ে দিয়েছে, সেটা এক জিনিস। আপনি বলছেন মূঢ়, কিন্তু ওটা হচ্ছে মূঢ়। দৃঢ়, সেই দৃঢ়কে যদি আপনি বলেন দৃঢ়, হবে না তো, তাই না? ওটা হচ্ছে দৃঢ়। 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 দৃঢ় দৃঢ়। দীর্ঘ হ্যাঁ, এত সহজ না উচ্চারণ। এটার জন্য প্র্যাকটিস, অনুশীলন যেটাকে বলে, সেটা প্রচুর করতে হবে। আমি হয়তো একটু দেখিয়ে দেব যে এইভাবে, এরপরে বাসায় আপনাদের প্র্যাকটিস করতে হবে। কারণ এই প্র্যাকটিসটা বাসায় না করলে আপনারা সঠিক উচ্চারণটা আপনাদের হবে না। আচ্ছা, আরেকটা আর কিছু বর্ণ আছে, স আছে তিনটে। তিনটে স বাংলা ভাষায় আসলে আমরা একই রকম ব্যবহার করি। কখনো কখনো একটু পার্থক্য আছে, কিন্তু সব ক্ষেত্রে না। আসলে তিনটে সই আমরা এক করে ফেলি। যেমন আপনি যখন সাহস বলছেন, সাহসে দুটোই দন্তস্ব, তাই না? দন্তস্ব একার হ এবং তারপরে দন্তস্ব। দন্তস্বয়ের উচ্চারণটা আসলে হওয়া উচিত স এর মতো। যেমন একজনের নাম হাসান, উনি লিখছেন হয়াকার দন্ত সহায়কার দন্ত ন, তাহলে এটা হবে কি? হাসান। আবার যদি আমি বলি যে আপনি মানুষটাকে হাসান তো একটু, তখন কি বানান লিখবেন? হয়াকার হা দন্ত স আকার দন্ত ন। তাহলে তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? আমি একবার বলছি আপনি মানুষ হাসান, আরেকজনকে বলছি আপনি মাহমুদ হাসান। ঝামেলা না? জি। ঝামেলা। কেন ঝামেলা? হাসান শব্দটা আসলে বাংলা শব্দ নয়, হাসান। ঠিক আছে, আরবি শব্দ। তো এই শব্দগুলোর ক্ষেত্রে
দন্তস্ব কিছুটা ব্যবহৃত হয়, আমরা ব্যবহার করি, কিন্তু হাসাহাসিতে তো ব্যবহার করি না। করি? তুমি আমার কাছে আসো, ওটা তো আমরা বলি না, তুমি আমার কাছে আসো, বলি? না, কিন্তু আমাদের দন্ত স্বরের উচ্চারণ হয়। উপর বাংলার ভাইয়ারা দাদারা বলছেন কিন্তু যে আপনি এসছেন, কোথায় গিয়েছেন, কি করছেন, তাই না, তুই আসছিস না কেন, তাই না, এসেছিল। তো ওনারা বলেন, তার মানে কি ওনারা কি শুদ্ধ বলেন? ওনারাও শুদ্ধ বলেন না। বাংলা ভাষায় দন্তস্বয়ের উচ্চারণে একটু ঝামেলা আছে। দন্তস্বয়ের উচ্চারণ আমরা সব ক্ষেত্রে দন্তস্বয়ের মতো করতে পারি না, এটা তালব্যস্বয়ের মতোই করি। যেমন হাসাহাসিতে আমরা তালব্যস্ব করে ফেলেছি, তাই না, আশাআশিতে তালব্যস্ব করে ফেলেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এসো যখন বলছি, তুমি কাছে এসো, তখনও তালব্যস্ব করে ফেলেছি। কিন্তু তালব্যস্বকে আপনি কখনো স করতে পারবেন না। কখন করতে পারবেন বলেন তো? তালব্যস্ব কখন স এর মতো হয় বলেন? রফলা যুক্ত শ্রাবণ। হলে, র ফলা যুক্ত হলে, অথবা রিকার যুক্ত হলে, তাই না? র ফলা অথবা রিকার যুক্ত হলে তালব্য স্বর উচ্চারণ স এর মতো হয়। যেমন আমরা বলছি শ্রেণী, আমরা বলছি শৃগাল, আমরা বলছি শ্রোতা, শ্রেষ্ঠ। তাই না? ঠিক জি। আছে? তার মানে তালব্য স যখন আমি শালিক বলছি তখন কিন্তু আবার তালব্য স ঠিক আছে, তাই না? শাপলা বলছি যখন তখন ঠিক আছে, শালুক বলছি যখন তখন ঠিক আছে, তাই না? তার মানে তালব্য স্বর উচ্চারণটা কিন্তু হচ্ছে তালু থেকে, মানে আপনার জিহ্বা উল্টে দিয়ে তালুতে ঠেকতে হবে, সা সা, আপনি সা সামনে আনতে পারবেন না, শালিক। হ্যাঁ। হ্যাঁ, আপনি জিহ্বা উল্টিয়ে নেন পেছনে, আপনারা যত সহজে সা বলেন বিষয়টা তো সহজ না। শালিক, হ্যাঁ, ঠিক আছে, শ্যালক, শালিকা, শাবক, ঠিক আছে। এখন আরেকটা স্বর হচ্ছে মূর্ধন্য স, এটা আরো কঠিন, এটা মূর্ধা থেকে উচ্চারিত হয়। এটা উচ্চারণের সময়, এই স্বটা বলার সময় কিছুটা নাসিক্য ধ্বনি এবং হ চলে আসে, যেটা আমরা বাংলাদেশে বা বাঙালিরা ব্যবহার করি না, একেবারেই করি না। যেমন মানুষ যখন বলছি আমরা, মানুষ বলার সময় আপনি আপনার নাকে একটু বাতাস আসতে পারে, কিন্তু আপনি এখন পারবেন না এটা। মহিষ বলার সময়, মহিষ, মানুষ, এটা, এই যে সূক্ষ্ম পার্থক্য, এই সূক্ষ্ম পার্থক্য তৈরি করতে হবে, তখনই আপনি প্রমিত বাংলা শুদ্ধ উচ্চারণটা শিখতে পারবেন, যেটা শুদ্ধ। আমি যেটা বলছি সেটা 100% শুদ্ধ। এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হয়। খণ্ডত বলে একটা ত আছে, আছে না? খণ্ডত আছে। খণ্ডত, এই ত এর ব্যাপারটা দেখেন তো কেমন হয়। এই তটা যখন কোন শব্দের পেছনে বসে তখন শব্দটাকে রুদ্ধ করে দেয়। যেমন হঠাৎ, অকস্মাৎ, ভবিষ্যৎ। কিন্তু যখন আপনি বলছেন যে আমার মতো মানুষটা অত শত বুঝি নে বাবা, এখানে তো অৎসৎ বলছেন, বানান কিন্তু আপনি লিখছেন অত, অত বলছেন, অত লিখছেন অ এবং ত, তাই না? আপনি কি বলছেন অৎসৎ অৎসৎ। বলছেন অত শত। না অত শত বলছেন? আপনি অতশত। অত শত। আপনি বলছেন মতো, তোমার মতো, জি। তাই না? কিন্তু ওখানে লিখছেন আপনি কখনো তয়কার কখনো তয়কার দিচ্ছেন না, খেয়াল করবেন। কখনো আমরা তয়কার দেই, কখনো দেই না। ওটা রুদ্ধ দল না, ওটা মুক্ত দল হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন মত যখন বলছি তখন আমরা হয়তো রুদ্ধ করে দিচ্ছি, আবার মত বিনিময় যখন বলছি তখন আবার তটাকে রুদ্ধ করে দিচ্ছি না, মুক্ত করে দিচ্ছি। এরকম কেন করছি, কি জন্য করছি, এগুলোরও ব্যাখ্যা আছে। অথবা আপনি যখন কথা বলছেন বিষয়টা এত সহজ না। আপনি এই আপনাদের যে 49টা বর্ণ বা 50টা যে বর্ণ, 11 এবং কতটা, 39। 39, তো এই মিলিয়ে 50টা বর্ণ। এই বর্ণগুলো প্রত্যেকটার ক্যারেক্টার আলাদা এবং উচ্চারণ স্থান আলাদা, বলার ব্যবহার পৃথিবী আলাদা, এবং বলার সময় যত সুন্দর করে আপনি যত স্পষ্ট বলবেন
তত আপনার ভাষা সুন্দর হবে। এখন আমি বলবো যে আপনাদেরকে যে 7টা মৌলিক বর্ণ আছে, 7টার মধ্যে 6টা লেখ্য রূপ আছে, আর একটা আমরা তৈরি করে নিই। মৌলিক বর্ণ আমরা ইংরেজিতে ভাওয়েল বলি না? কি কি আছে ভাওয়েল? এ ই আই ও ইউ। এ এ ই আই আই ও ও ইউ। ইউ। মানে এর বাইরে ইংরেজিতে আপনি যত মুখের ভঙ্গিমা করেন কিনা এর বাইরে হয় না। এটা মূল একেবারে। আপনি যেভাবেই মুখ নাড়ান চালান না কেন এর বাইরে আপনি ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারবেন না, এই 5টা বর্ণ মূল বর্ণের বাইরে। তো বাংলা বর্ণতেও আপনার উচ্চারণ ঠিক রাখার জন্য আপনার মুখের একটা ভঙ্গিমার বিষয় আছে। আপনি যখন কথা বলছেন, আপনি এখন এরকম করে কথা বলবেন, ধরেন ঠোঁটে এরকম করে কোনো রকম, ভাই কেমন আছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, খেয়েছেন কিনা, যাবেন কিনা, এটা ভালো লাগছে না? যখন আপনি আপনার সমস্ত মুখমণ্ডলকে, তার আকারকে শব্দের সঙ্গে যখন যে জায়গায় অবস্থান করা উচিত সেই জায়গায় নিয়ে যাচ্ছেন, তখন শুনতে সুন্দর লাগছে। কখন? যখন সেই জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন। আপনি যখন আ বলছেন তখন পুরো মুখটাকে হা করে বলতে হচ্ছে, তাই না? দেখেন আ, এটা আপনাকে ঠিক রাখতে হবে। অ, দেখেন খেয়াল করেন, অ, অ, আ, আ, অ, ও। ও, কয়টা বর্ণ পেলাম? 3টা। 3টা। একই রকম দেখেন স্বরধ্বনি মোট আ, 7টা। আমি 7টা যাচ্ছি, আমি বলছি আ, আ, অ, আবার ঠোঁটের অবস্থানটা দেখেন, আমি ঠোঁট কোথায় নিচ্ছি সেগুলো দরকার উচ্চারণের সময়। মূল আ, 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 অ, 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 ও, 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 উ। উ, উ। দেখেন, তার মানে একটু একটু করে পরিবর্তন 4টা। হলো না? 4টা পরিবর্তন হলো কিনা দেখেন, আ, অ, আ, ও, 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 উ। উ, ও, এরপরে আসেন আ, এ, অ, উ, এ, 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 ই। ই, ই, 6টা। ঠিক আছে? আরেকটা বর্ণ আমরা নিজেরা বানিয়েছি, এ, এ, ই, অ্যা। এ, এ, যেটা এর পর একটা জফলা দিয়ে। এটা এ, কোনো বর্ণের ভিতরে পড়ে না, কিন্তু এটা আমরা ব্যবহার করি। যেমন দেখা বলছি আমরা, তাই না? দেখা। হ্যাঁ, জি। তার সঙ্গে দেখা হয়েছিল, আমরা তো বলছিলাম তার সঙ্গে দেখা হয়েছিল, বলছি বাবা আমি দেখা। একা একা এখন, ঘুরে বেড়াচ্ছি, তাই না? এখন, 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 যেমন, কেমন, ঠিক আছে না? তার মানে এই এটাও একটা মৌলিক বর্ণে আমরা তাকে সাজিয়েছি। অত কয়টা পেলাম আমরা মৌলিক বর্ণ? 7টা। 7টা। মৌলিক স্বরধ্বনি 8টি। স্বরধ্বনি 7টা, মৌলিক 7টা। স্বরধ্বনি 7টা। 7টা। এই 7টা মৌলিক স্বরধ্বনি আপনাকে মনে রাখতে হবে, এবং এর উচ্চারণ করার সময় মুখের যে ভঙ্গিমা, এইটাকে অবিকৃত রাখতে হবে। এটাকে আপনি যেখানে আপনার এই দুটো জিহ্বা উপরে এবং নিচের যেখানে যাওয়ার কথা সেখানে যেতে হবে, না গেলে আপনার শব্দ কখনো সুন্দর শোনা যাবে না, কখনো না। অতএব এই প্র্যাকটিসটা আপনাকে রাখতে হবে। আপনি যখন কথা বলবেন তখন আপনার মুখের ভঙ্গি যাতে এক জায়গায় না থাকে, যেই জায়গায় যাওয়ার কথা, যেই জায়গায় অবস্থান করার কথা, ঠিক সেখানে। আমি বলছি অবস্থান, তাই না? আকাশ, রেখা, তাই না? এই যে মুখে আমি যদি রেখা, আকাশ বলছি তো, তাই না? কিন্তু শব্দ শুনতে ভালো লাগছে না। আমি বলছি দেখেন এইখানে রাখছি আমি আকাশ, বাতাস, পানি, শুনতে ভালো লাগে? ভালো লাগে না। তার মানে আপনাকে আপনার যে মৌলিক স্বরধ্বনি যেগুলো আছে 7টা, সেইটার অবস্থান যেখানে যেভাবে উচ্চারিত হয়, মুখের ভঙ্গিটা সেইখানে সেই জায়গায় আপনাকে নিয়ে আসতে হবে। এই প্র্যাকটিসটা বাসায় বসে বসে আপনারা করবেন। বর্ণমালা সম্পর্কে মোটামুটি কি একটা ধারণা পেলাম? আরেকটা বলে দিই, জি স্যার। যেটা আমাদের ভুল হয় যেখানে, অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ।
বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ বর্গের, আমি বলেছি। ক, বর্গের। তাই না? ক জি। এবং গ হচ্ছে অল্পপ্রাণ, খ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ। মানে ক এর সঙ্গে একটা হ যুক্ত করলে খ, গ এর সঙ্গে একটা হ যুক্ত করলে খ। এখন আপনি যদি বাঘ বলার সময় বাঘ বলেন, তাহলে দুটোর অর্থ দুই রকম, তাই না? বলেন তো, বয়াকার গ, বাঘ, এটার অর্থ কি? বাগান, বাগান। আর বাঘ বনের পশু। পশু, বনের পশু, তাই না? বাঘ। তো এখন যে বাঘ বলার সময় বাঘের মতো হতে হবে। আপনি বাঘ বললেন, এখন মানুষ বলবে যে আপনি বাগিচার কথা বলেছেন, তাই না? বলবে আমি বাঘ মারতে গিয়েছি, এখন ও চিন্তা করবে বাগান মারতে গেল কি করে। অথবা আপনি বলেন আমি বাঘের কবলে পড়েছিলাম, তো মানুষ ভাববে যে বাগানের কবলে কেমন করে পড়ে মানুষ। আপনি মেঘ বলতে যে আপনি বলেন মেঘ, তো এটা আপনি ধান বলতে যে আপনি বললেন দান, আবার দান বলতে যে আপনি বলছেন ধান, হবে না। তার মানে আমাদের এই জায়গাগুলোতে সমস্যা হয়, অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণটাকে আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারি না। যেটা মেঘ হওয়া উচিত সেটাকে মেঘ করে ফেলি, ধানকে দান বলে ফেলি, ঠিক আছে? চাঁদকে ছাদ, ছাদকে চাঁদ, এটা বলে ফেলি। তো এইটা বলা যাবে না। জাহাজকে জাহাজ বলি, অথবা সাজকে সাজ বলি। একটা হচ্ছে সাজের বেলা, আর একটা হচ্ছে সাজ, সাজসজ্জা, দুটো দুই রকম, কিন্তু আমরা এক করে দিই। এই অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণকে এক করা যাবে না, কারণ আমাদের বর্ণমালার ভিতরে ওদের ক্যারেক্টারটা দিয়ে দেওয়া আছে, যেটা অল্পপ্রাণ বর্ণ, এটা মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণকে একটু প্রাণটা বড় হতে হবে, আর অল্প প্রাণে প্রাণটা একটু ছোট হবে, এটাই স্বাভাবিক। তাহলে মূল কথা হলো যে আপনারা যে 50 বর্ণ নিয়ে আমি এখন এতক্ষণ কথা বললাম, সেই 50টা বর্ণ বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমি যেভাবে পড়ে শোনালাম সেভাবে পড়বেন, মূল স্বরধ্বনিগুলো প্র্যাকটিস করবেন, মুখের ভঙ্গিটা ঠিক আছে কিনা সেইটা খেয়াল রাখবেন, যে আপনার মুখের যে ভঙ্গি সেইটা জায়গা মতো যাচ্ছে কিনা। আর একটা হচ্ছে যে আপনি সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, আপনি যখন কথা বলছেন সবচেয়ে বড় হেল্প করছে আপনাকে বুকের বাতাস। সেটা বুকের, পেটের বাতাস তো আসলে শরীরের, শব্দ তো আসলে শরীরের 5টা জায়গা থেকে আসে। আমরা মনে করি শুধুমাত্র বুক থেকে আসে, আসলে না। শব্দ শরীরের 5টা জায়গা থেকে আসে। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আপনার পেট, এখানে বাতাস সবচেয়ে বেশি থাকে। তারপরে বুকের মধ্যে সেই বাতাসটা আপনি নিচ্ছেন, নিয়ে আপনি ছাড়ছেন। কিন্তু এখন আপনি, আমরা একটা ছোট্ট খেলা খেলবো। যে কোনো একজন, দেখেন আমি যেটা করছি, এই যে নিঃশ্বাসটা সব ছেড়ে দেব, সব বন্ধ ছেড়ে দিয়েছি। এইবার কথা কিভাবে সম্ভব? কথা বলতে পারলাম না কথা বলতে, তাই না? চেষ্টা করে আমি, যেহেতু আমার বুকে বাতাস নেই। আপনি পারবেন কথা বলতে? আপনি দেখুন তো, কেউ একজন চেষ্টা করেন তো, সম্পূর্ণ বুকের বাতাস ছেড়ে দিয়ে কথা বলেন। সম্ভব না স্যার। কিছুটা সম্ভব। বুকের বাতাস চলে যাওয়ার পরেও আপনাকে 3টা জায়গা থেকে শরীর হেল্প করবে। হেড রেজিস্টার, মাথা থেকে কিছু বাতাস বেরিয়ে আসবে, কিডনির এই পাশ থেকে কিছু বাতাস বেরিয়ে আসবে, এটা আসে। ঠিক আছে? যখন আপনার সমস্ত শরীরের বাতাস নিঃশেষ হয়ে গেছে, তখনও মানুষ, দেখুন আপনি মুমূর্ষু একটা মানুষ, ওর বুকের বাতাস, পেটের বাতাস, সব বাতাস শেষ, তারপরেও সে আকুতি জানাচ্ছে, কথা বলার চেষ্টা করছে। সেই বাতাসগুলো কোত্থেকে আসে? সেগুলো ওই জায়গা থেকে করে আপনার বুকে আসার চেষ্টা করে। আপনি দেখবেন তলপেট ব্যথা হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে যখন নিঃশ্বাস নেই। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার বুকে, আপনি এবার কথা বলেন, ভয়েস বলিষ্ঠ এবং দীর্ঘক্ষণ আপনি দীর্ঘ সেন্টেন্স করতে পারবেন। কিন্তু আপনি যদি বুকে দম না নেন, বুক ভরে শ্বাস না নেন, তাহলে আপনি কথা বলতে পারবেন না, এবং সেই কথায় কোনো বলিষ্ঠতা থাকবে না। আপনার কথার ভিতরে একটা মরা মরা ভাব থাকবে, কারণ আপনার বুকের ভিতরে আপনি বেশি বাতাস নিচ্ছেন না। অতএব যখন আপনি কথা বলবেন, আপনার স্মার্টনেস তখনই তৈরি হবে যখন আপনি বুকে প্রচুর বাতাস নিয়ে কথা বলবেন, এবং সেই বাতাসটা আপনি চুরি করে নেবেন মাঝে মধ্যেই। যে একটা সেন্টেন্স শেষ হয়ে গেল, তারপরে আবার নিলেন,
মানুষ বুঝলো যে আপনি বাতাস নিচ্ছেন আর কথা বলছেন, খুবই দৃষ্টিকটু। আপনি যখনই কথা বলছেন, কথা বলার সঙ্গে সঙ্গে বাতাস নিতে পারেন না, যার কারণে আমরা বলি প্রেজেন্টেশনে 1 2 3 একটা গ্যাপ। এই যে 1 2 3 বললাম, একটা গ্যাপ, গ্যাপ রাখবেন, টেকনিক। এবং তখনই আপনি পজ বাতাস দেওয়া নেবেন। পজ দেওয়া আপনি লাগবে, যখন, পজ। হ্যাঁ, পজ বলি আমরা এটাকে, একটা বিরতি বলতে পারি, হ্যাঁ, জ্যোতি বলতে পারি। কিন্তু আপনি থেমে যাচ্ছেন না, আমি থামছি, আবার বলছি। এটাতে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে যে আপনাকে রিসিভ করছে তার জন্য সুবিধা হচ্ছে, কারণ মানুষ খুব তড়িঘড়ি কথা পছন্দ করে না, নিতেও পারেন না, বুঝতেও পারেন না। আমি যখন বলি আপনারা কেমন আছেন, কি করছেন, কি খাওয়া দাওয়া করেছেন, কখন এসছেন, কি করবেন, এই কোন প্রোগ্রাম, আপনার ওখানে যেতে হবে, ওইখান থেকে আপনি ওখানে যাবেন, ওইখান থেকে আপনি ওখানে ঘুরে এসে আমার সঙ্গে দেখা করবেন, দেখা করে আপনি কথা বলবেন মায়ের সঙ্গে কথা বলে আপনি প্যান্ট পরে যাবেন ওইখানে, তারপর স্ত্রী করে আসবেন 7টা। এই যে এক নিঃশ্বাসে আমি কথা বলে যাচ্ছি, আপনাদের শুনতেও ভালো লাগবে না, বুঝতেও অসুবিধা হবে, এবং আমি যে বলছি আমারও পেরেশানি হবে। কিন্তু আমি যদি বলি যে আপনি বাসায় আসবেন, আসার পরে আপনার মায়ের সঙ্গে দেখা করবেন, দেখা করার পরে আপনি আপনার আলমিরা থেকে কাপড়গুলো নেবেন, নিয়ে বাইরে যে দোকান থেকে স্ত্রী করে নিয়ে আসবেন, তারপরে বাসায় চলে আসবেন। তো এইটা বলার সময় আমি দমও নিতে পারছি, আপনাকে বুঝিয়েও দিলাম, তাই না? তো এইটা বলার সময় কথা কথা বলার যে ধরন, আপনি কিভাবে বলছেন, এটা বড় ব্যাপার। মানুষকে বোঝানোর জন্য এবং মানুষকে রিসিভ করার সুযোগ দিতে হবে, সবচেয়ে বড় ব্যাপার। আপনার শরীরের যেমন ভাষা থাকবে, কণ্ঠেরও একটা ভাষা থাকবে। কণ্ঠ দিয়ে আপনি মানুষকে আটকে দেবেন, যাতে মানুষ আটকে যায়। আর মানুষের চোখে চোখ রেখে কথা বলা শেখেন, সবচেয়ে বড় বিষয়। আপনি যখন কথা বলবেন, যদি চোখে চোখ রেখে কথা না বলেন, তখন যে মানুষটা আপনাকে রিসিভ করছে, যে মানুষটা, সে মানুষটা বুঝবে যে আপনি হীনমন্যতায় ভুগছেন, অথবা অলসতা, অথবা দুর্বলতা কোনো আছে, অথবা লজ্জা পাচ্ছেন বা কিছু একটা। আপনি মাথা নিচু করে কথা বলছেন এইভাবে সারাক্ষণ, হাত কসলাচ্ছেন এইভাবে। হুম, এটা স্মার্ট প্রেজেন্টেশনের ভাষা না। আপনি যখন কথা বলবেন, সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, শরীরের কোথাও তাকাতে হবে না আপনাকে। আপনি মানুষের সঙ্গে কথা বলবেন তার চোখের দিকে তাকিয়ে। যে মানুষটাকে আপনি উদ্দেশ্য করে কথা বলবেন, সরাসরি তার শরীরের কোনো দিকে আপনি তাকাবেন না, তাকাবেন তার চোখের দিকে। এবং মানুষের চোখের ভাষায় খুব বড় ভাষা। একটা চোখ দিয়ে আপনি অনেক কিছু বোঝাতে পারেন। আমি শরীরের ভাষা নিয়ে যখন কাজ করব, আসলে অফলাইনে করি এগুলো, তখন আমরা শরীরের ভাষা নিয়ে শেখাই যে কথা না বলেও শরীর কি বলছে। আপনার টোটাল শরীর, আপনার কোনো, আপনি আপনি কথা বলছেন না, কিন্তু আপনার শরীর কথা বলছে, আপনার চোখ কথা বলছে, আপনার চোয়াল মুখ সব কথা বলছে, আপনার ঘাড় কথা বলছে, কিন্তু শব্দ নেই। তো এটাও একটা ভাষা। এই ভাষাটাকেও স্পষ্ট করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় যে 1 ঘন্টা 9 মিনিট আপনাদের সঙ্গে আমি কথা বলেছি প্রায়। এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আমাকে প্রশ্ন করতে পারেন। যদি কোনো, এই যে বর্ণমালা এবং সাধারণ উচ্চারণের কথা বললাম, উচ্চারণ ব্যাপক, অনেক উচ্চারণ আপনাদের শিখতে হবে, সেগুলো আমি শেখাবো একটু একটু করে। কিন্তু এখন যেটুকু শিখলেন বা যেটুকু জানলেন, সে ব্যাপারে একটু মূল্যায়ন বা একটু প্রশ্ন যদি থাকে আপনাদের, আমি উত্তর দিতে চাই। বলুন। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন নেই আমার কাছে? মানে আপনারা সব জানেন, সব বুঝে গেছেন। তাহলে কোথায়, কোন জায়গায় খটকা আছে, কোথায় সমস্যা আছে, কথা বলেন। স্যার, হ্যাঁ, যে 3টি র নিয়ে আম, হ্যাঁ, যে লেসনটা দিয়েছেন আর কি, জি, সেটা যদি আবার একটু হ্যাঁ। বলতেন। একটা যে হচ্ছে বয়স গার্ড, শূন্য, হ্যাঁ, বয়স শূন্য র একটা, যেটা হচ্ছে কোমল র বলি আমরা, কোমল র বলি একবারে, যেটাকে নারীর মতো, নারীর সঙ্গে তুলনা করি, খুব নরম, বেশি নাড়াচাড়া করা যায় না, ভেঙে যাবে। হ্যাঁ, যেমন বর, আমরা বলছি ওর বরের কথা আর বলো না, ভীষণ একটা পাজি লোক, বর, খুব কোমল বর। আর বলি ওর বর বড় বড় কথা বলে খুব। দেখেন, আমি বলছি ওর বর বড় বড় কথা বলে, দুটোর মধ্যে হুম, পার্থক্য আছে। আছে।
ওর বর বড় বড় কথা বলে এবং সেটা বলে গাঢ় স্বরে। দেখেন তো তিনটে রয়ের পার্থক্য আপনি বুঝতে পারলেন কিনা? ওর বর বড় কথা বলে এবং সেটা বলে খুব গাঢ় স্বরে। গাঢ় স্বরে। গাঢ় গাঢ় স্বরে। গাঢ় গাঢ় স্বরে। এটা বয়শূন্য র না, একটা ডয় শূন্য র, তারপরে একটা হয়কার যুক্ত করেন, বলেন তো গাঢ়। গাঢ়। গাঢ় গাঢ়। গাঢ় দৃঢ় গাঢ়। দীর্ঘ। মূঢ় মূঢ়। মূঢ়। এটা হচ্ছে মুক্ত দলের ক্ষেত্রে। কিন্তু যখন আমি আষাঢ় বলবো, আষাঢ় আষাঢ়। মাস, তখন আপনি কি বলবেন? আষাঢ় মাস। আষাঢ় মাস। আষাঢ় এখানেও মাস। কিন্তু একটু আপনার শরীরে দম নিতে হবে এবং এই রটা বলার সময় ডয় শূন্য রয়ের পেছনে একটা হওয়া যুক্ত হতে হবে। ঠিক আছে? আষাঢ় বলার দরকার নেই, এটা হবে না, আষাঢ়। ঠিক আছে? আষাঢ়। ঠিক আছে, এইটা বলবেন। জি। আর কারো কোনো প্রশ্ন? স্যার, শখ যদি আরেকবার বুঝাই দিতেন স শখগুলো। শটা আমি বলেছি যে একই রকম সবগুলো, কিছু কিছু ক্ষেত্রে একরকম না। ওই যে আমি বলেছি হাসান, তাই না? হুম। যেমন এই এই সমস্ত জায়গায় আমরা আরবি বর্ণগুলোর সঙ্গে যখন সযুক্ত হাসিনা, তাই না, তখন আমরা হাসিনা বলছি না। বলে চাঁপাই নবাবগঞ্জের লোকেরা বলে, রাজশাহীর লোকেরা বলে, হ্যাঁ তাই না, ওরা বলে হাসিনা, হ্যাঁ, কিন্তু আমরা বলি হাসিনা, তাই না? ওরা বলে হাসান, আমরা বলি হাসান। তো এক একটা আঞ্চলিকতা আছে, আঞ্চলিকতা বিভিন্ন জায়গায় আছে। যে রাজশাহীকে ওরা বলছে রাজশাহীকে বলছে হচ্ছে আহ, আহ, রাজশাহী, ওখানে আর ওখানে দন্তস্ব বলে ফেলছে। ঠিক আছে? রাজশাহী। হ্যাঁ রাজশাহী বলছে, হ্যাঁ, কিন্তু আমরা বলছি রাজশাহী, তাই না? তো এই তালব্য হচ্ছে তালু থেকে, যেমন শালুক বলছি, এটা শেষ ধ্বনি। একটা কথা মনে রাখবেন যে যখন আপনারা এই তিনটে বর্ণ যখন আপনি বলছেন, দেখেন দন্তস্ব, মূর্ধন্যস্ব এবং তালব্যস্ব, তখন একটা শীষের মতো শব্দ আসে। দেখেন আমি বলছি যে তুই আমার জন্য কি এনেছিস, তুই কি বসে আছিস, বসেছিস, নিয়েছিস, চেয়েছিস, মানুষ, তুই কি মানুষের মধ্যে পড়িস। যে এই যে আমি একটা ছোট্ট শীষ, এখন এত টেনে বলার দরকার নেই আপনার, এটা প্র্যাকটিসের যেটা বললাম, যে একটা বাঁশির মতো শব্দ যাতে শোনা যায়, তখন আপনার শব্দ উচ্চারণগুলো মতন লাগবে, মিষ্টি লাগবে। এই যে শব্দটা বললাম, মিষ্টি আর মিষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, কোনটা মধুর বলেন? বৃষ্টি। কোনটা মধুর শোনাচ্ছে? বৃষ্টি। প্রথমটা। বৃষ্টি। 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 মিষ্টি। যখন আমি বলছি মিষ্টি, আহা মেয়েটা ভীষণ মিষ্টি, ভীষণ বলছি, মিষ্টি বলছি। আমি যদি বলি মেয়েটা ভীষণ মিষ্টি, কেমন লাগবে? ভালো ভালো লাগে। ভালো লাগবে না। তার মানে মূর্ধন্যস্ব দন্তস্ব বলার সময় এই ধ্বনিটা ওই জায়গায় আসতে হবে। ঠিক আছে? এই যে বললাম, আসতে হবে, তাই না? আমি বলতে আসতে হবে, আসতে হবে, আমি তা বলিনি, আমি বলেছি আসতে হবে, তাই না? সে আসুক, সে আমার কাছে আসুক। আর যদি বলে আসুক, তাই না, আশা, এই যে আশা নিরাশা, দেখেন আমি বলছি আশা নিরাশা, এই সা বলার সময় একটা শীষের মতো ধ্বনি আসছে। এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। আপনারা যখন আবৃত্তি করবেন তখন এটা আরো বেশি মনোযোগ দিতে হবে। আর যখন সাধারণ কথা বার্তা বলবেন, যখন সাধারণ কথা, তখন আপনাদেরকে এটা মনোযোগ দিতে হবে যে আপনি যখন আপনার শব্দগুলো বলছেন, আপনার উচ্চারণ স্থান, আপনার মুখের ভঙ্গি এবং আপনার কণ্ঠের দৃঢ়তা। এই যে দৃঢ়তা বললাম, আমি দৃঢ়তা বলেছি, আমি কি বলেছি? দীর্ঘতা। দৃঢ়তা, আমি বলেছি দৃঢ়তা। দেখেন সবকিছু দৃঢ়, একটা দৃঢ় বলা মানে কি শক্ত, তাই না? এখন আপনি যে মেলমালা করে বলেন দৃঢ়তা, ওটা শুনতে ভালো লাগবে না। দৃঢ়তা বললে বুকের ভেতর থেকে দৃঢ় একটা ব্যাপার থাকে, গাঢ় একটা ব্যাপার থাকে। আপনি যখন বলছেন যে বিষয়টা খুব গাঢ়, তখন একরকম, আর যখন আপনি বলছেন বিষয়টা খুব গাঢ়, তখন একরকম।
তার মানে আপনার শব্দ যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করেন, শুনতে কানে মধু বর্ষণ করে, বলে না যে মধু বর্ষণ করে, শব্দ কখনো মধু হতে পারে? শব্দ কি মিষ্টি হতে পারে? এটার কি স্বাদ আছে? কিন্তু আমরা কিন্তু বলছি, আহা কি মধুর শব্দ, আহা কি মিষ্টি গলা, বলছি কি না? জি। কেন আচ্ছা। বলছি? তার মানে আমার কানে ওই শব্দটা মধু বর্ষণ করছে, ওই শব্দটা আমার স্বাদকে মিষ্টিতে পরিণত করছে, তাই না? জি। মানে আমি অনুভব করছি মিষ্টি, স্বাদটা পাচ্ছি আমি। তো এই স্বাদটা মানুষের কানে আপনাকে পৌঁছে দিতে হবে। এই যে পৌঁছে বললাম আমি, এখানে চন্দ্রবিন্দু আছে। আমরা এই বঙ্গের বাঙালিরা এই চন্দ্রবিন্দুকে একেবারেই অ্যাভয়েড করি। হ্যাঁ, এটাকে মনে করি চন্দ্রবিন্দু, চাঁদ। চাঁদ কি দরকার? চাঁদ বললে সমস্যা কি? কাঁপন না বলে, বাঁধন না বলে, বাঁধন বললে সমস্যা কি? বাঁধ, তো বাঁধ আর বাঁধন এটা আপনাকে ঠিক মতো বলতে হবে। তাছাড়া শব্দ শুনতে ভালো লাগবে না। আপনি চাঁদকে যদি চাঁদ বলেন, চাঁদ বলেন, হবে না। আপনাকে চাঁদের ভিতরে একটা চন্দ্রবিন্দু আছে, সেটাকে চাঁদ। কাঁপনের ভিতরে কয়েকারের উপরে একটা চন্দ্রবিন্দু আছে, বাঁধনের উপরে একটা বায়ের। এখন আপনি তাই বলে চন্দ্রবিন্দু সব জায়গায় দিলে হবে না। যেহেতু আছে বয়ের উপরে, আপনি একেবারে ধ দন্তন্য সব জায়গায় দিলেন বাঁধন, হবে না, সেটাও শুনতে খারাপ লাগবে। আপনাকে বাঁ দিয়ে বাঁধন, ঠিক আছে না? তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো শব্দকে সুন্দর করে তোলে। আপনি যখন সব শব্দকে গুরুত্ব দিবেন, একটা পরিবারে 7 জন মানুষ, বাবা মায়ের ভূমিকা ওখানে কি? সব সন্তানকে গুরুত্ব দেয়া, তাই না? আপনার 5 জন সন্তান, আপনি বললেন না বড়টাকে আমি একটু বেশি ভালোবাসবো, মেজোটাকে, তারপরে তারপরে ছোটটাকে, সেজোটাকে, আর ছোটটাকে কোনো মতে হলেই হলো। তাহলে সেই পরিবার শক্ত পরিবার হবে না, সেই পরিবার সুখের পরিবার হবে না। সেরকম একটা শব্দের ভিতরে 7টা বর্ণ আছে, আপনি কোনোটাকে অবজ্ঞা করলেন, কোনোটাকে গুরুত্ব দিলেন বেশি, তাহলে সমস্যা। প্রত্যেকটাকে টাচ করতে হবে, প্রত্যেকটাকে গুরুত্ব দিতে হবে সমান। যে যে বর্ণ আছে আপনার একটা শব্দে, প্রত্যেকটা স্পষ্ট হতে হবে এবং সেটার ধ্বনিটা ক্লিয়ার হতে হবে। যখন এই ধ্বনি ক্লিয়ার হবে, শব্দগুলো স্পষ্ট হবে, তখন আপনার ভাষা সুন্দর হবে, আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে। আপনি যেখানেই কথা বলেন, যে মন্ত্রেই কথা বলেন, মানুষ আপনার কথা শুনতে বাধ্য। 1 ঘন্টা ধরে আমি কথা বলেছি, 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। আপনাদের কি খুব বিরক্ত লেগেছে আমার কথা? না স্যার। আমি যদি খুব সাধারণ ভাষায় বলতাম, একেবারে ঘ্যান 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 করে বলে যাচ্ছি, আপনাদের ভালো লাগতো? কিছুক্ষণ পর আপনারা হাই তুলতেন, অথবা অফলাইনে চলে, লাইন অফ করে দিয়ে আপনারা বসে যেতেন, তাই না? কিন্তু আমার ধারণা আপনারা কিছুটা হলেও আমার কথাগুলোকে নিয়েছেন, গ্রহণ করেছেন। এবং আহ, আমার যদি, আমি যদি খুব মানে কি বলবো, মিথ্যে না বলি, তাহলে আপনাদের খুব একটা খারাপ লাগে নাই ক্লাস। নিজের নিজের ঢোল নিজে পেটাচ্ছি, কারণ অন্যের হাতে দিলে আবার ফেটে যেতে পারে। হ্যাঁ, আমাদের আবার সমস্যা আছে, আপনি আপনার ঢোল অন্যের হাতে দেবেন না। হ্যাঁ, তাহলে হয় সে বেশি পেটাবে, আর নইলে পেটাবে না, তাই না? আপনি আপনার ঢোলের অবস্থা তো আপনি জানেন, যে এটাকে কতটুকু পেটালে ফেটে যাবে না, নষ্ট হয়ে যাবে না। আমি আমার ঢোল আপনাকে দিয়ে দিলাম, আপনি চিন্তা করলেন স্যার ঢোল দিয়েছে অত পেটায় জোরে, আপনি পেটাতে পেটাতে দেখলেন যে আপনার হাত দুটো ঢুকে গেছে ঢোলের দুই দিকে, কারণ বেশি পিটিয়ে ফেলেছে। তো বেশিও পেটানো যাবে না, যে কারণে আমি নিজের ঢোল নিজে পেটাই। মাঝে মধ্যে অন্যকে দিতে হয়, এটা আবার দরকারও আছে একটু একটু, এবং তাকে দেওয়ার সময় বলেও দিতে হয় যে আমি যেটুকু সেটুকুই বলো, এর বেশি বলো না। তো যাই হোক, আর যদি কোনো প্রশ্ন থাকে কারো, সেই প্রশ্নগুলো করতে পারে। ব্যক্তিগত প্রশ্ন বা কিছু জানার থাকলে সেই প্রশ্নগুলো করতে পারে। একটু পরিচয় হোক, সেই পরিচয়গুলো পর্বটা হতে পারে, প্লিজ। স্যার, আপনার পরবর্তী যে চ্যানেল আইতে যে নিউজ যাবে সেটা কোন দিন? আমি তো নিউজ পড়ি না, আমি আসলে নিউজ আচ্ছা। পড়াই। ও আচ্ছা যারা আচ্ছা। সামনে নিউজ পড়ে, আমি এদের ওস্তাদ। আচ্ছা আহ, আচ্ছা। যারা সামনে পড়ে এদের ওস্তাদ আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়ে যারা বিভিন্ন টেলিভিশনে আছে, তাদের মধ্যে অসংখ্য ছেলে মেয়ে আমার স্টুডেন্ট।
যারা এখন প্রতিষ্ঠিত, খুব চেনা আপনাদের, খুবই মানে আমাকে চেনে না কিন্তু ওদেরকে চেনে মানুষ। হ্যাঁ, ওরা আমাদের স্টুডেন্ট অনেকেই। মানে আমার নিউজ নেই, আমার নিউজ প্রত্যেকদিন, আমি প্রত্যেকদিন নিউজের পেছনে থাকতে হয় আমাকে। যে টোটাল নিউজটা দেখেন, এইটার টোটাল প্রেজেন্টেশনটা আমার কি হবে, কেমন করে হবে, কি বলবে, কেন বলবে, কি জন্য বলবে, কিভাবে বলবে, হ্যাঁ, বসবে কেমন করে, কোন প্যাকেজটা, কোন উফটা, বা প্যাকেজ উফ আপনারা বুঝবেন না, এটা টার্ম, কোন রিপোর্টটা বা কোন ফুটেজটা কিভাবে পরিবেশিত হবে, কোন অর্ডার লিস্ট বলতে হবে, সেটাও আবার ঝামেলা। রানডাউন অর্ডার লিস্ট আপনারা বুঝবেন না, যেটা একটা ধারাবাহিকতা থাকে নিউজের, সেই ধারাবাহিকতা রক্ষা করা, আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে, যেহেতু লাইভ নিউজ, সময় কেউ বলতে পারে না যে কতক্ষণ লাগবে, কিন্তু ম্যানুয়ালি ওইটা আমাকে ৮ ঘন্টা বললে ৮ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তো এটা ম্যানুয়ালি, এটার কোনো মাপার জায়গা থাকে না। হ্যাঁ, কারণ সবকিছু তৈরি হয়ে আসে না, লাইভ যেহেতু, একটা রিপোর্ট তৈরি হয়নি, আসছে, বলে না যে দুঃখিত, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছয়নি। পৌঁছয়নি মানে সেটা তৈরি হয়ে আসেনি, তারপর পরে আসলে পরে রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্ট। তার মানে ওটার ডিউরেশন তখন আমি জানি না, কিন্তু আমাকে প্রতিষ্ঠান বলে দিয়েছে ৮ ঘন্টার উপরে যদি নিউজ যায়, ২ মিনিটের বিজ্ঞাপন কাটা যাবে, ৩ মিনিটের বিজ্ঞাপন কাটা যাবে, ৫ মিনিটের বিজ্ঞাপন কাটা যাবে। সেই ৫ মিনিটের বিজ্ঞাপনের টাকা হিসাব করতে পারবেন না, ১ লাখের উপরে, ১.৫ লাখ, ২ লাখ, ৫ লাখের উপরে। তো এটাকে আমার বেতন থেকে আমি দেবো? এবার প্রতিষ্ঠান বলবে যে আহ, বিজ্ঞাপন কাটা মানে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যাওয়া, তোমার একটা ভুলের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে তুমি যদি কন্ট্রোল না করতে পারো। তার মানে এটা করতে হবে ম্যানুয়ালি। তার মানে একজন প্রডিউসার যখন একটা নিউজের পেছনে বসে, একটা যুদ্ধক্ষেত্রে এসে নামে, একটা চ্যালেঞ্জ নিয়ে এসে নামে, এই চ্যালেঞ্জটা খুব ঠান্ডা মাথায় করতে হয়, এবং আমরা সেই ঠান্ডা মাথার মানুষ। যে মানুষটা উত্তেজিত হয়ে যায়, সে মানুষটা কখনোই কিছু করতে পারে না। আপনি যখন ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন, তখন সেই সিদ্ধান্তটা সঠিক হবে। আপনি যখন গরম মাথায় সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটা কখনোই সঠিক সিদ্ধান্ত হবে না। আমাদের যারা নিউজ প্রডিউসার, তারা ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নেন। তো সেই কাজটা পেছন থেকে আমি করি। আর কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন আছে আর? কারো কোনো প্রশ্ন নেই? আমার কাছে কোনো প্রশ্ন নেই কারো, তাহলে আমি বিদায় নেবো আর কি। যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে ১.৫ ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়, আমি বিদায় নেবো। জি স্যার। তাহলে আমি বিদায় নেবো আজকে। আহ, আপনাদের আমি চেহারা সবার দেখি নাই, আহ, মনেও করতে পারবো না এরপরে, দুই একজন ছাড়া ম্যাক্সিমাম আমি দেখিনি। কিন্তু এরপরে যদি আমার ক্লাস পড়ে আপনাদের সাথে, আমার ইচ্ছে যে আপনারা সবাই আমাকে আপনাদের অন্তত চেহারাটা দেখাবেন। তাছাড়া আমিও তো এরকম করে অফ করে দিয়ে কথা বললে নিশ্চয়ই সেটা শুনতে ভালো লাগবে না, তাই না? যদি আমি অফ করে দিই নিজেকে, তাহলে সেটাও শুনতে ভালো লাগবে না, তাই না? অত চেহারাটা দেখানোর দরকার। কারণ আপনি যখন আপনার প্রেজেন্টেশনে যাবেন, তখন আপনাকে আপনার চেহারা দেখাতে হবে। হ্যাঁ, আপনি রেডিওতে সংবাদ পড়লে সেই বিষয়টা আলাদা, যে না, আমি আসলে চেহারা দেখাবো না, আমি রেডিওতে সংবাদ পড়বো, সেক্ষেত্রে ঠিক আছে, তখন আমার আমার ক্লাস আবার আলাদা হয়ে যাবে। কারণ তখন আবার কণ্ঠের কারুকাজটা আবার অন্যরকম। টেলিভিশনের কণ্ঠের কারুকাজ একরকম, রেডিও কারুকাজ আরেক রকম। আপনি যখন ভয়েস দিবেন, তখন আপনার কণ্ঠের কারুকাজ এরকম। কারণ আমি তো পেছনে ব্যাকগ্রাউন্ড ভয়েস নিয়েও কাজ করি, বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে, যারা প্রতিবেদনের পেছনে ভয়েস দেন, কিংবা ডাবিং এ ভয়েস দিচ্ছেন যারা, বা ধরেন ডকুমেন্টারিতে ভয়েস দিচ্ছেন যারা, সেগুলো নিয়ে আমরা কাজ করি। ফলে এক একটা ভয়েসের বিষয়গুলো আলাদা, এক একটা মাধ্যমের বিষয় আলাদা। তো আপনি যদি ভিজুয়াল মিডিয়াতে আসতে চান, তাহলে আপনার চেহারা দেখাতে হবে, কারণ আপনার মুখের ভঙ্গিমা, আপনার সমস্ত কিছু, আপনি যখন কথা বলছেন, আমি বুঝতে পারছি না যে আপনার মুখের ভঙ্গিমাটা কি, বা আপনি কিভাবে কথা বলছেন, আপনি সবসময় চোখ পিট করছেন কিনা, অথবা একটা মুদ্রা দোষ আছে কিনা আপনার। হ্যাঁ, সেই মুদ্রা দোষগুলো, যেমন আমরা কিছু সাপোর্টিং শব্দ ব্যবহার করি কথা বলার সময়, আপনি থেমে যান, কিন্তু আহ, উম, অ্যাঁ, এইগুলো করবেন না। আমরা করি না কথা বলার সময়। আম, আম, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আম, মানুষের বিরক্তি উৎপাদন করে। আপনি টানা কথা বলে যেতে পারবেন না, কিন্তু থেমে থেমে কথা বলার সুযোগ আছে আপনার। এতে দুটো উপকার হয়।
একটা হচ্ছে আপনার কথাটা স্পষ্ট হচ্ছে এবং যিনি শুনছেন তিনিও স্পষ্ট শুনছেন, বিরক্ত হচ্ছেন না, মোনোটোনাস হচ্ছে না। সে কারণে আমরা বলি যে আপনি বিরতি দেন সেন্টেন্সের মাঝে, শেষে, দুটো বড় শব্দের পরে, তিনটে শব্দের পরে। কারণ পূর্ণ জ্যোতির আগেও কিছু জ্যোতি থাকে, সেই জ্যোতিগুলো আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। এই যে ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, আমি গ্যাপ দিয়েছি, কিন্তু আমি আ, উ, এ এগুলো করিনি। এবং যতক্ষণ আমি কথা বলেছি আপনারা খেয়াল করবেন যে আমি এই শব্দগুলোকে, এই সাপোর্টিং শব্দগুলোকে পরিহার করেছি। আমি থেমে থেমে কথা বলেছি, এটা ঠিক, আপনাদেরকে বোঝার সময় দিয়েছি, রিসিভ করার সময় দিয়েছি, কিন্তু আ, উ, এ এই শব্দগুলো ব্যবহার করিনি। প্রেজেন্টেশনে এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। আপনি যখন বড় একটা জায়গায় অবস্থান করবেন, বড় কোনো জায়গায় প্রেজেন্টেশন দেবেন, তখন যতটুকু পারেন এই শব্দগুলোকে অ্যাভয়েড করবেন। এবং আরেকটা মুদ্রা দোষ আছে আমাদের, আমরা অতিরিক্ত দু একটা শব্দ বলি। যেমন কেউ কিন্তু বলে কিছুক্ষণ পর পর, আমি কিন্তু আপনাকে ডেকেছিলাম, আপনি কিন্তু আসেন নাই, এটা কিন্তু আপনার ঠিক হয়নি, আমি কিন্তু ভীষণ রাগ করেছি, এবার কিন্তু আপনি আসার সময় টাইম মতো আসবেন, তাছাড়া আমি কিন্তু রাগ করব। এই যে 5টা শব্দ বললো, তার মধ্যে 6টা কিন্তু। আবার কেউ কেউ আসলে, আমি আসলে আপনার সঙ্গে যে কথা বলছি আসলে সেইটা আমার বলা উচিত না, তারপরে বলার চেষ্টা করছি আসলে এইরকম ভাবেই আমি কথা বলতে অভ্যস্ত। আসলে আপনারা নেবেন কি নেবেন না এটা আমি জানি না, তারপরে আসলে এই যে শব্দগুলো রিপিট করছি আমি, এরকম কিছু মুদ্রা দোষ মানুষের আছে, যে একটা শব্দের প্রতি তার দুর্বলতা। এটা কিন্তু তার দুর্বলতা না, কারণ তার মাথা সবকিছু রিসিভ করতে পারে নাই, যে বিষয়ে তার জ্ঞান নেই, যে বিষয়টা সে পরিপক্ক ধারণা নেই, সে বিষয়টা বলার শব্দ খুঁজে না পাওয়ার কারণে সে এও করে, অথবা একই শব্দ বারবার রিপিট করে। এটা করা যাবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভবিষ্যতে দেখা হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার, এবং আরেকটা ভালো সেশন আমরা নেব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জি স্যার, আপনিও আল্লাহ ভালো থাকবেন। আসসালামু আল্লাহ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ।